আসসালামু আলাইকুম। যারা ইংরেজিতে খুবই দুর্বল, যে ভাইয়া আমি ইংরেজি তেমন কিছুই পারি না, আমার আসলে চাকরি পরীক্ষা ইংরেজি নতুন করে শুরু করতে হবে, তাদের জন্য এই ভিডিওটা। ফার্স্ট অফ অল আমার মনে হয় ইংরেজির বেসিক অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন বেসিক শব্দটা শুনলেই আপনার মাথায় চলে আসে যে বেসিক মানে কি। বেসিক হচ্ছে আপনি 9-10-এ যখন ছিলেন তখন আসলে ইংরেজিতে কতটুকু দক্ষ, সায়েন্সের জন্য বলছি। আর ইন্টারমিডিয়েটে যারা হচ্ছে আর্টস অথবা কমার্সে ছিলেন তাদের জন্য তো ইংরেজি একটা ম্যান্ডেটরি বিষয় ছিল। এখানে কিন্তু বেসিকের একটা বিষয় আসে। তো বেসিক ব্যাপারটা কি, আপনি একটা এক্সাম্পল নিতে পারেন যে আপনি একটা পরীক্ষা আজকে দিবেন যে ভয়েস এন্ড ট্রান্সফরমেশন অথবা প্রিপারেশন, এইটার উপরে যদি একটা পরীক্ষা দেন 20 মার্কের, ধরুন আপনি লাইভ এমসিকিউ একটা পরীক্ষা দিচ্ছেন, আপনি কত মার্ক পান? বিষয় যদি হচ্ছে আপনি 6-7 পান, সে ফর এক্সাম্পল কাট মার্ক হচ্ছে 15, আপনি 6-7 পাচ্ছেন, তার মানে কি আপনি ইংলিশে অনেক বেশি দুর্বল। এখন যদি 10-11 পান তাহলে বলা যায় যে মোটামুটি ভালো। আর যদি 15 পান তার মানে হচ্ছে ইংলিশে অনেক বেসিক ভালো। তো যাদের বেসিক ভালো তাদের তো ইংলিশে খুব বেশি কাজ করার নেই, আপনারা জাস্ট প্র্যাকটিস করবেন। বাট আমি বলছি যাদের মার্ক কাট মার্ক যদি 15 হয়, আপনার মার্ক যদি হচ্ছে 5 অথবা 6 হয়, তখন আপনি কি করবেন? খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমার নিজের আসলে চিন্তা ভাবনা এরকম ছিল, কারণ এই প্রশ্নটা খুব কমন যে ইংলিশে ভাইয়া খুবই দুর্বল, তাহলে আমি কি করবো। ম্যাথে যারা দুর্বল তাদের জন্য তো অলরেডি আমি বলেই দিয়েছি। ফার্স্ট অফ অল আপনারা নবম দশম শ্রেণীর যে ইংলিশ বই আছে, এটা হতে পারে অ্যাডভান্স, হতে পারে অগ্রদূত, হতে পারে নবদূত, অনেকগুলো হচ্ছে প্রকাশনী আছে। আমাদের সময় আসলে অনেকটা আনকমন হয়ে গিয়েছিল, সেটা হচ্ছে কপি গাইড। আমরা কপি গাইড পড়তাম ক্লাস 7-8-এ। আপনার যদি মনে হয় যে আপনি এরকম একটা গাইড সংগ্রহ করতে পারবেন, তাহলে আপনি সাথে সাথে সংগ্রহ করে ফেলেন। এটা হতে পারে ক্লাস 8, 9, 10 যে কোনো বই। হ্যাঁ, 9-10 হলে সবচেয়ে ভালো হয়। আর অ্যাডভান্স বইটা একটু অ্যাডভান্স, সত্যি কথা, এটা আরো পরিবর্তন কোনো বইগুলো আরো বেশি বেটার। আপনি এই বইগুলো কিনে সবার আগে হচ্ছে গ্রামাটিক্যাল যে নিয়মগুলো, হ্যাঁ, এটা হতে পারে 500 পিস। ইনফ্যাক্ট আমি আসলে কোনো নিয়মেই যাবো না, আমি হচ্ছে 9-10-এর বইতে যতগুলো রুলস আছে, যেমন রাইট ফর্ম অফ ভার্ব বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এগুলো আমি পুরোপুরি শেষ করবো। আপনার যদি 9-10-এর বই কঠিন লাগে, যে পড়তে গিয়ে কঠিন, আপনি ক্লাস 7-এর বই কিনেন অথবা 6-এর বই কিনেন। আমাদের যেটা ধারণা, এটা হচ্ছে মেইন প্রবলেম, যে ভাই আমার বেসিক দুর্বল, আমি সরাসরি হচ্ছে মাস্টার বই পড়া শুরু করলাম অথবা অন্য কোনো বই পড়া শুরু করলাম। এটা আপনার জন্য অনেক বেশি কঠিন। আপনার সবার আগে হচ্ছে বেসিক রিকভার করতে হবে। এখন আপনি মাস্টার বই পড়তে পারেন, কিন্তু পাশে হচ্ছে অ্যাটলিস্ট ওই 9-10-এর বইটা রাখেন। এতে কি হবে যে আপনি সব জিনিসগুলো করতে পারবেন, কঠিন গুলো হচ্ছে একটু প্র্যাকটিস হবে। তো দুইটা একসাথে চালিয়ে যাওয়া অনেক বেশি ইম্পর্টেন্ট। আর ভোকাবুলারির কথা আর কি বলবো, যে 4টা শিট অবশ্যই শুরু থেকে করবেন। যাদের বেসিক দুর্বল তাদের কিন্তু ভোকাবুলারি পড়া অনেক বেশি কঠিন শুরুর দিকে। তো এটা একটু খেয়াল রাখা লাগবে। এন্ড এই একটা ওয়ে বললাম যে 9-10-এর বই অবশ্যই অবশ্যই পড়বেন। এরপরে হচ্ছে আপনি একটা খাতা বের করবেন, যেহেতু আপনার বেসিক খুবই দুর্বল। আপনি বিসিএস এর সিলেবাসটা দেখবেন যে পার্টস অফ স্পিচ, নাউন, অনেক কিছু বর্ণনা করা আছে। আপনি খাতা বের করে আপনি কিন্তু 9-10-এর যে বই পড়ছেন, রুলস পড়ছেন, অথবা প্রিসেপ্টর থেকে যে রুলস পড়ছেন, সেগুলো কিন্তু খাতায় নোট করবেন না। আপনি একটা নোট খাতা নেবেন অনলি ফর কোশ্চেন। এখন কোশ্চেনটা কেমন আমি একটু বলি। হ্যাঁ, কিছু কিছু নাউন আছে যেটা হচ্ছে সিঙ্গুলার প্লুরাল দুইটা রকমের বোঝায়। এটা বইতে একটু অগোছালো ভাবে দেওয়া, প্রিন্সিপাল মোটামুটি গোছালো। আপনি যেটা করবেন, প্রত্যেকটা 500 পিস ধরে আপনি যখন পড়ছেন টপিক গুলোতে যাবেন, লাইভ এমসিকিউ টপিক গুলোতে একদম এ টু জেড বিসিএস এর সিলেবাস অনুযায়ী। ধরেন আপনি 500 পিস পড়ছেন নাউন, তো নাউনে হচ্ছে আপনার যে প্রবলেম গুলো হচ্ছে, এই প্রশ্নের ব্যাখ্যাতে যাবেন। ব্যাখ্যাতে গিয়ে আপনি নিজেই বুঝবেন যে আপনার আসলে কোথায় মিস্টেক ছিল। সে ফর এক্সাম্পল আমার যেটা মনে হয়, আপনার সবকিছু বাদ দিয়ে লাইভ এমসিকিউ টপিক গুলোতে কারেকশন পার্টটা, আমি আবার বলি কারেকশন, সেন্টেন্স কারেকশন। আপনার সেন্টেন্স কারেকশনে যাবেন, গিয়ে 1 নম্বর কোশ্চেন দেখবেন যে নিচের কোন সেন্টেন্সটি সত্য। এখানে 4টা সেন্টেন্স আছে। এখন দেখবেন এই 4টাতে, একটাতে 500 পিসের রুলস, একটাতে প্রিপোজিশন, একটাতে হচ্ছে মানে 4টাতে 4 রকমের গ্রামাটিক্যাল রুলস থাকবে। আপনি ব্যাখ্যাটা চাপ দেবেন। এখন 1 নং কোশ্চেনটা কেন ভুল, সেই ব্যাখ্যাটা এখানে থাকবে। আপনি যেটা করবেন, কারেকশনে একটা প্রপার একটা নোট বানাবেন। নোট বানিয়ে এই যে যে ভুলগুলো হচ্ছে এটা ওখানে নোট করে রাখবেন। কোন কোথায়? আপনার নিজের খাতাতে। আপনার এরকম বেশ মোটা একটা খাতা হবে, যেটা শুধুমাত্র গ্রামাটিক্যাল রুলস গুলো ওখানে থাকবে। আর একটা এক্সাম্পল বলি, যেমন হচ্ছে টুগেদার উইথ, গেট অ্যালং উইথ, এগুলোর পরে হচ্ছে প্রথম সাবজেক্ট অনুযায়ী কি হয়, ভার্ব হয়। এখন এই যে বিষয়গুলো বইতে হচ্ছে অনেক রকম করে দেওয়া আছে। এখন আপনি যখন রিয়েল প্র্যাকটিসে নামবেন টপিকগুলো থেকে, তখন কিন্তু আপনার প্রবলেমগুলো ধরা পড়বে খুব অ্যাকুরেটলি। এন্ড ইংলিশের যাদের বেসিক ভালো তাদের জন্য নোট করতে বলছি না, কিন্তু
টপিকগুলো দেখে দেখে প্রশ্ন সলভ করা এবং ব্যাখ্যা থেকে নোট করা আমার মনে হয় এটা সবচেয়ে স্ট্রং একটা পয়েন্ট যাদের ইংলিশের বেসিক খারাপ। ইংলিশের বেসিক বলতে আমি কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং বোঝাচ্ছি না, আমি কিন্তু আসলে গ্রামাটিক্যাল রুলস গুলো বোঝাচ্ছি। এখন আপনার যখন এই নোটটা কমপ্লিট হবে অ্যাটলিস্ট হচ্ছে 10টা টপিক থাকবে, যে 10টা টপিক সে ফর এক্সাম্পল আমি নাউন নিয়ে একটা নোট করলাম, এরপর হচ্ছে সাবজেক্ট ভার্ব এগুলো নিয়ে একটা নোট করলাম, ক্লজ ফ্রেজ এগুলো নিয়ে তো আমি বলছি না, ক্লজ ফ্রেজ আপনারা 9 10 যতই পড়েন এটা হচ্ছে অনেক নতুন করে বানাতে হয়। ইভেন আমি হচ্ছে ক্লজ ফ্রেজের হচ্ছে নোট করেছিলাম, মানে ইংলিশ মোটামুটি কভার হলে এই দুটো টপিক আমার কঠিন লাগতো। তো আমার মনে হয় যে আপনারা 10টা টপিক আপনি একটা সে ফর এক্সাম্পল এক বিস্তার একটা খাতা নেবেন, ওখানে 10টা পার্টে ভাগ করবেন, ভাগ করে প্রত্যেকটা পার্টে পার্টে আলাদা করে রাখবেন। যেই দিন যে পরীক্ষা থাকবে, ফর এক্সাম্পল প্রিপারেশন, এখন প্রিপারেশনের ক্ষেত্রে কিন্তু রুলস খুব কম থাকে। হ্যাঁ, কিছু কিছু রুলস থাকে যেগুলো হচ্ছে নিয়ম অনুযায়ী হয়। এখন আপনি তো অ্যাপ্রোপ্রিয়েট লিখে রাখবেন না, তাই না? আপনি জাস্ট রুলস গুলো হচ্ছে নিজে লিখবেন। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফ্রম অফ ভার্ব, কারেকশন, এই বিষয়গুলো হচ্ছে আপনি নোটটা সবচেয়ে এফেক্টিভ হবে। ইভেন হচ্ছে ক্লজ, সে ফর এক্সাম্পল আপনি নাউন ক্লজের উদাহরণ দেওয়া হলো, আপনি যখন ব্যাখ্যা করবেন তখন কিন্তু ব্যাখ্যাটা যদি আপনি ভালো করে করেন, নাউন ক্লজের কিন্তু অনেকটা পার্ট আপনার খাতাতে লিখে রাখবে। ফাইনালি হচ্ছে এই খাতাটা আপনি সপ্তাহে একবার না হোক, আপনি 2 সপ্তাহে হচ্ছে একবার একটু হলেও ওভারভিউ দিবেন। এটা কি হবে, ইংলিশের বেসিকটা বারবার করা হয়ে যাবে। আমি আবারও বলি, ফ্রি হ্যান্ড রাইটিং কার কেমন এটা দেখার বিষয় না, আপনি যদি গ্রামাটিক্যালি উইক হন আপনি কখনোই সেটা রিকভার করতে পারবেন না। চাকরি কেন্দ্রের যারা, তাদের জন্য এই রুলসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে আপনারা এইভাবে চেষ্টা করতে পারেন। এটা আমার মাথা থেকে আসা আর কি, যে কি করা যেতে পারে। আমি সরাসরি হচ্ছে মাস্টার বই বা অন্য কোনো বই বলবো না, কারণ হচ্ছে এখানে অনেক কঠিন প্র্যাকটিস থাকে। আমার মনে হয় ইংলিশটা হচ্ছে ধাপে ধাপে করার জিনিস। আপনি হচ্ছে ছোট ক্লাস পড়েন, আপনি ক্লাস 6 এর বই একসাথে পড়েন, টপিক গুলো একসাথে পড়েন, দেখবেন একটা ব্যালেন্স হবে। 6 থেকে যখন 7 যাবেন তখন আর একটু ব্যালেন্স হবে। আপনার সব বই কিন্তু কালেক্ট করার দরকার নেই। 9 10 একটা বই কালেক্ট করেন আর টপিক গুলো হচ্ছে নোট করতে থাকেন। এটা হচ্ছে আপনার আলাদা পড়া, এটা হচ্ছে ইংলিশের আপনার এক্সট্রা প্র্যাকটিস। আপনি 3 ঘন্টা যদি ইংলিশ পড়েন, ওই 90 বই আর টপিক গুলো এখানে হচ্ছে আপনি 1 ঘন্টা দেন, এবং বাকি 2 ঘন্টা হচ্ছে আপনার অন্য কোনো বইতে দেন। আপনি ফিসে করতে পারেন, মাস্টার করতে পারেন। যেহেতু আপনি ইংলিশে পড়বেন তার মানে কিন্তু আপনার এক্সট্রা টাইম অবশ্যই বের করতে হবে ইংলিশে। তো এই হচ্ছে ইংলিশে রিকভার করার প্রসেস। এন্ড আমার মনে হয় চাকরি হবে কি হবে না এটা লার্জলি ডিপেন্ড করে ইংলিশ এবং ম্যাথ। তো এই দুটো সাবজেক্ট নিয়ে বললাম, যারা বেসিক খুবই খারাপ, অনেক বেশি দুর্বল, তারা হচ্ছে এই মেথডটা ফলো করতে পারেন। সো যদি ইংলিশ নিয়ে কোনো টিপস বা কোনো করণীয় হচ্ছে আপনাদের মাথায় আসে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কোনো কনফিউশন থাকলে সেটা কমেন্টে জানাবেন। সো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।